সবাইকে আমার মঙ্গল মন্ত্র পডকাস্ট অনুষ্ঠানে স্বাগত। আজকের মঙ্গল মন্ত্র পর্বে আমি যাদেরকে উপস্থাপন করব তারা সবাই বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত ছিল, লো ইনকাম স্বল্প আয়ের মানুষের সাথে, এবং তাদের অনেকেই নিজেদেরকে কমিউনিটি আর্কিটেক্ট হিসেবে পরিচয় দিয়ে থাকে। কিন্তু তার আগে তাদের সবচেয়ে যেটা বড় পরিচয়, আমি প্রথম জনকে যাকে উপস্থাপন করব সে হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী। আর্কিটেকচার স্কুলে আমরা একসাথে পড়ালেখা করেছি এবং পাশ করার পরে আমরা দুজন মিলে বিভিন্ন বাংলাদেশের লো ইনকাম হাউজিং নিয়ে কাজ করেছি। উনি আজকে আমাদের সামনে এসেছেন ডক্টর ইয়াসমিন আরা হিসেবে। ইয়াসমিন, কেমন আছো? এই তো ভালো আছি, থ্যাংক ইউ রুমানা ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ ডক্টর ইয়াসমিন। তো ইয়াসমিন আর কি বাংলাদেশের লো ইনকাম হাউজিং নিয়ে অনেক পড়ালেখা করছে এবং ওর বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদেরকেও এই বিষয়ে অনেক উদ্বুদ্ধ করে। আর তারপরে এখন আমি যাদেরকে উপস্থাপন করব তারা হচ্ছে নতুন প্রজন্মের স্থপতি। আমার প্রথম স্থপতি আমি যাকে পরিচয় করাবো তার নাম হচ্ছে শারমিন সোনিয়া। সোনিয়া আমার সাথে বাংলাদেশের সরকারের সাথে লো ইনকাম হাউজিং নিয়ে কাজ করেছে। এবং তারপরে আমি যাকে পরিচয় করিয়ে দিব তার নাম হচ্ছে নাজমুস সাকিব। সাকিবও আমার সাথে বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন লো ইনকাম হাউজিং নিয়ে কাজ করেছে। তো কেমন আছো তোমরা? ভালো, থ্যাংক ইউ। ভালো আছি আপু, থ্যাংক ইউ। তো আমি আজকে যেটা শুরু করব, আমাদের মঙ্গল মন্ত্র মার্সের অ্যাক্রোনিম হচ্ছে মোটিভেশন, অ্যাকশন, রিফ্লেকশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। তো প্রথমে আমি জানতে চাবো, ইয়াসমিনকে দিয়ে শুরু করব, আমার বান্ধবী যেহেতু। তো ইয়াসমিন, আমরা যে শুরু করলাম এই কাজ বাংলাদেশের লো ইনকাম হাউজিং নিয়ে, তো তোমার অনুপ্রেরণার কারণ কি? এই কাজের এতদিন হয়ে গেল, এখনো তুমি এই ফিল্ডেই আছো। থ্যাংক ইউ রুবানা। আসলে অনুপ্রেরণার কথা বলতে গেলে আমার মনে হয় যে এটাকে দুইটা ভাগে আমার ভাগ করতে হবে। মানে একটা হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে, যে আসলে ব্যক্তিগতভাবে কিভাবে ভেবেছি সবসময়, কি ধরনের কাজ করতে চেয়েছি, সেটা একটা। যে আমার মনে হয় যে আমি ছোটবেলা থেকেই সবসময় একটা মানে ওয়েলফেয়ার, বা একটা সোশ্যালিস্ট যেটাকে বলে, যে সমাজতান্ত্রিক একটা ভাবনা, এটার প্রতি এটা একটা পারিবারিক আবহ ছিল, এটা আমার মনে হয়। যার কারণে সবসময় মনে হতো যে আমি যে ধরনের কাজই করি, মানে পেশা থেকে এটাকে আমি আলাদা করেই বলবো, ব্যক্তিগতভাবেই মনে হতো যে এটা আসলে আমি অবশ্যই মানুষের জন্য যেন কাজটা করি। আর দ্বিতীয় অংশটা হচ্ছে আসলে পেশাগত দিকটা, যে একজন যখন আমি স্থপতি হয়ে গেলাম, স্থাপত্য বিষয়ে যখন পড়াশোনা শুরু করলাম, তখন আমি আমার ওই যে ব্যক্তিগত ভাবনার জায়গাটা, যেখানে আমি সবসময় উন্নয়ন নিয়ে কাজ করতে চেয়েছি, সেই জায়গাটাকে কিভাবে স্থাপত্যের সাথে মেলানো যায়, সেই ভাবনাটা আসলে একটা সময় আসে। কারণ আমাদের যেই কনভেনশনাল বা মানে সনাতন আমাদের যে শিক্ষার স্থাপত্যটা আমাদের যেভাবে শেখানো হয়, আমরা কিন্তু সবসময় আমাদের টার্গেট হিসাবে ধরে নেই যে একটা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত মানুষ যারা আমাদের সেবাটাকে অ্যাফোর্ড করতে পারবে। তো সেই জায়গাটাতে আমার মনে হয়েছে যে না, আমাদের তো তাহলে কাজের ক্ষেত্রটা খুব সীমিত হয়ে যায় যদি আমি শুধু ওই গ্রুপটার জন্যই কাজ করি। তো চেষ্টা করা উচিত যে এটাকে আমরা আরেকটু বিস্তৃত করতে পারি কিনা কাজের ক্ষেত্রটাকে। তো সৌভাগ্যবশত তুমি তো জানোই, আমরা আমাদের চতুর্থ বর্ষে একটা সেমিনার নামে আমাদের একটা কোর্স হয়। সেই কোর্স করার সময় আমি গ্রামীণ ব্যাংকের তাদের যে কার্যক্রম, সেটা নিয়ে একটা গবেষণা করছিলাম। এবং প্রথমবারের মতো আমি তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংকার টু দ্য পুয়ার এই বইটা পড়ি। তো আমার কাছে মনে হয় যে একটা বই যে আসলে কত বড় অনুপ্রেরণা হতে পারে। তো ওই বইটা আমাকে খুবই সাহায্য করেছে ভাবতে, যে আসলে ওখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের গল্পটা আছে, যে কিভাবে একটা ছোট্ট পরিসর থেকে উনি কাজ শুরু করে কিভাবে খুবই বড় একটা ফিল্ডকে কিভাবে একটা অনেক বেশি মানুষকে রিচ করা যায়। তো ওইভাবেই আসলে কাজটা শুরু হয়। তারপরে তো তুমি আর আমরা যেটা পাশ করবার পরে করেছি, আমাদের অধ্যাপক ডক্টর ইফতেখার আহমেদ, ওনার সাথে কিছু কাজ করার সুযোগ পাই। তো আমার মনে হচ্ছে যে এটা আমি একটা বড় সুযোগ হিসেবে মনে করি, এবং এটাই অনুপ্রেরণায় একই সাথে কাজ করেছে। যে হয়তো অনেক সময় হতে পারতো যে এটা আমি শুরু করে হয়তো তুমি যেটা বললে যে এতদিন পর্যন্ত কন্টিনিউ করা, তো এই কন্টিনিউ করাটার সুযোগ হয়েছে আসলে যেহেতু এই কাজটা, এবং এটার যে আসলে কতটা প্রয়োজন এবং একই সাথে কতটা সম্ভাবনা আছে, এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারি, তখন আমি এই কাজটাতে আসলে লেগে থাকার সিদ্ধান্ত নেই। আমি অবশ্য মনে করি যে এখনো আমি সেভাবে কাজের ক্ষেত্রে তেমন কিছু করে উঠতে পারিনি, এটা আমার মনে হয়, কিন্তু অনুপ্রেরণা এবং কাজ আরো করে যাওয়ার ইচ্ছাটা আমার অবশ্যই আছে। থ্যাংক ইউ ইয়াসমিন।
তুমি বলছো যে তুমি কিছুই করে ফেলো নাই, তো তুমি তো ভাই ডাক্তার হয়ে গেলা। না মানে মানুষের জন্য বলতে যেটা বোঝাচ্ছি যে প্রজেক্ট হিসাবে যে সত্যিকার অর্থে কাজ করা সেটা শুরু হয়েছে, ইনশাল্লাহ আরো করার সুযোগ হবে। হবে হবে, তুমি তো তোমার ছাত্রছাত্রীদেরকে দিয়ে অনেক কিছু করে ফেলছো। দেখো না, তোমার সাকিব তো তোমার একজন ছাত্র। হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে খুবই ভালো লাগে, তা ঠিক। হ্যাঁ, শিক্ষকতা একটা বিরাট বড় একটা জিনিস, যে ওটার মাধ্যমে তুমি অনেক অবশ্যই বেশি অবশ্যই তোমার জিনিস ছড়িয়ে দিতে পারো। অবশ্যই। হ্যাঁ, আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির অনেক আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা আসলে একটা বেশ বড় অংশ যারা এই ধরনের কাজে যুক্ত হচ্ছে। এটা অবশ্যই একটা সাফল্যের কথা আমি বলবো যে আমি এককভাবে না, আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা একটা সাফল্য আমি মনে করি। ঠিকই। আর আরেকটা যেটা তুমি বললে না, যে ডক্টর ইউনুসের দ্বারা অনুপ্রাণিত হয়েছে, আমিও কিন্তু আমার মনে আছে আমি স্টুডেন্ট অবস্থায় ইন্ডিয়ান একটা ম্যাগাজিনে, আর্কিটেকচার হুম, ম্যাগাজিনে আমি দেখলাম যে ডক্টর ইউনুস আর্কিটেকচার আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার হুম, পুরস্কার পেল। তো তখন আমার খুব খটকা লাগলো, আমি স্টুডেন্ট মানুষ, আর্কিটেকচার স্টুডেন্ট, আমরা তো বিভিন্ন ধরনের বিদেশি ম্যাগাজিন নিয়ে মেতে থাকি। তো তখন জি, ওইটা দেখে আমারও অবাক লাগলো যে কি ব্যাপার, একজন ইকোনমিক্স সে আর্কিটেকচার অ্যাওয়ার্ড হ্যাঁ। পেয়ে গেল, তো আর্কিটেক্টরা কি করছে? এবং এখানে অ্যাওয়ার্ডটা বলা হয় যে ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার, হ্যাঁ অ্যাওয়ার্ডটা যে দেয়া হয়, সো এক্সেলেন্স ইন আর্কিটেকচার এটা গ্রামীণ ব্যাংক হাউজিং পাবে, এটা অবশ্যই আমাদের জন্য একটা খুব কৌতূহলী ব্যাপার ছিল, সেই তারপরে আমরা জানতে পারি। হুম। তো এখন সোনিয়া, তুমি আমাদেরকে বলো যে তোমার অনুপ্রেরণার উৎস কোথা থেকে শুরু? ধন্যবাদ আপু। আমার আসলে যখন আমি আর্কিটেকচারে ভর্তি হই অ্যাজ এ স্টুডেন্ট, তখন তো আসলে আমরা যে ধরনের পড়াশোনার মধ্যে দিয়ে যাই এটা অনেকটাই হচ্ছে আমাদের বাইরের যে আর্কিটেকচার প্র্যাকটিস, যে ধরনের কাজকর্ম, মানে যেটা আসলে হাই ইনকামের লোকজন হচ্ছে আসলে এফোর্ড করতে পারবে এই বিষয়টা। তো আমাদের আসলে ফোর্থ ইয়ারে হচ্ছে একটা একাডেমিক প্রজেক্ট ছিল, এটা হচ্ছে রুরাল হাউজিং ডিজাইন। তো এটা একদমই হচ্ছে নতুন। ওইটা কাজ করার সময় আমরা আসলে যখন আমি রিসোর্স খুঁজছিলাম লিটারেচারের জন্য, তখন আমি দেখলাম যে আসলে এই আর্কিটেকচার রিলেটেড রিসোর্স খুবই কম। মানে তার মানে হচ্ছে আসলে এই ধরনের কাজ খুব একটা হয়নি, খুব অল্প পরিমাণ কিছু হয়েছে। তো ওই সময়টা আমরা হচ্ছে আমাদের যে সাইট ছিল এটা হচ্ছে শরণখোলাতে সাউথখালি নামে একটা জায়গা, এটা হচ্ছে সিডরের, আমাদের প্রজেক্টটা ছিল আফটার সিডর। তো সিডরের সময় ওই গ্রামটা আসলে খুব বাজেভাবে এফেক্টেড হয়েছিল, মানে পুরো গ্রামই বলা যায় যে একদম ওয়াস্ট হয়ে গেছিল। তো আমরা যখন ওখানে সার্ভে করতে গেলাম, তখন আমরা আসলে ওই কমিউনিটির সাথে যখন খুব ডিরেক্টলি একদম সাথে থেকে কাজ করা, যেটা সার্ভে করা, ডাটা কালেকশন, ওইটা করার সময় আসলে ওদের কাছে বিভিন্ন গল্প শুনছিলাম যে কিভাবে হচ্ছে ওরা আসলে সাস্টেন করে ওই জায়গাটাতে, যেখানে প্রায় সাইক্লোনের সময় ওদের বাড়িঘর চলে যায়। তো দেখলাম যে কিছু নতুন টাইপের বাড়িঘর, যেটা যে বিভিন্ন ডোনেশন থেকে পাওয়া, যে সৌদি বা ইউকে বা সৌদি এই টাইপের কিছু ডোনেশন থেকে, বা যেটা আসলে মানে ওদের আসলে পছন্দ না, যেটা গল্প করতে করতে বলছিল যে এটা আসলে ওদের কনটেক্সটের সাথে যায় না, বা ওরা ওটাতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। সো দেখা গেছে যে ওইটা কিছু পার্ট ওরা ওখানে ডোনেশনের ঘর রেখে দিচ্ছে, আর কিছু পার্ট ওরা নিজেদের এফোর্ট অনুযায়ী আস্তে আস্তে করে মোটিফাই করে নিচ্ছে। তো তখন বিষয়টা আমার কাছে খুব একটু ইন্টারেস্টিং লাগলো যে একটা ঘর আসলে, তাহলে এইটাও ওদের আসলে কিভাবে আসলে ওদের লোকালি যে লাইফস্টাইল বা চিন্তা ভাবনা এটাকে এফেক্ট করতে পারে। তো তখন ওদের যে গল্পটা শুনলাম আস্তে আস্তে, যে ওদের ভালনারেবিলিটি বা ওদের ওখানে সাস্টেন করার গল্প, এটা থেকে আমার মনের মধ্যে একটা আসলে কাজ করার খুব ইচ্ছা তৈরি হয় যে হ্যাঁ, এটাও তো আমাদের আসলে একটা কাজের স্কোপ হতে পারে, যে আমরা অ্যাজ এ স্থপতি হিসেবে শুধু হাই ইনকামের লোকজনের সাথে কাজ না করে এই সেক্টরটাতেও তো আসলে আমাদের কিছু নলেজ, আমরা টেকনোলজি শেয়ার করতে পারি। এবং যখন আমরা হাউজিং ডিজাইনটা শুরু করলাম, তখন আসলে দেখা গেল যে হাউজিং ডিজাইনটার সাথে আসলে অনেক কিছু, মানে টেকনিক্যাল নলেজ একটা বিষয়, প্লাস হচ্ছে ইকোনমি একটা বিষয় আসে, ওদের লোকাল অনেক টেকনিক টেকনোলজি, বা ওদের সোশিও ইকোনমিক কন্ডিশন, কালচার, মানে অনেক ইস্যু আসলে একটা হাউজিং এর সাথে চলে আসে বিষয়টা। তো এইটা যতই আসলে স্টাডি করলাম, যতটাই ডেপথে ঢুকলাম হাউজিং এর, ততটাই হচ্ছে আমি আসলে খুবই ইন্টারেস্ট ফিল করি। তো তখন থেকে আমার মনে হচ্ছিল যে না, এই সেক্টরটা আসলে কাজ করা দরকার। বা যখন আমার একাডেমিক লাইফ শেষ হলো 2010-এ,
তখন মানে আমরা ওই গতানুগতিকভাবে যেভাবে আমরা আর্কিটেক্টের ক্যারিয়ার শুরু করি ওইটাই ওইভাবেই আমিও আসলে ক্যারিয়ারটা শুরু করি। বাট আমার ভেতরে ওই ইচ্ছাটা আসলে থাকে যে এটা কিভাবে আমি এই ধরনের কাজে ইনভলভ হতে পারি, কোথায় পেতে পারি বা কি। তো লাকিলি 2011 সালে আমি হচ্ছে ওই আমাদের ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, ওখানে আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে একটা ইনভাইটেশন পাই ভলান্টিয়ারি ওয়ার্ক করার জন্য। এটা ইউএন এর একটা হচ্ছে ওয়ার্কশপ ছিল গোপালগঞ্জে। ওদের হচ্ছে 200-250টা ফ্যামিলির একটা রিসেটেলমেন্ট প্রজেক্টের জন্য। তো ওখানে হচ্ছে তা আমি ওটা হচ্ছে অ্যাটেন্ড করি। ওই গোপালগঞ্জে 1 সপ্তাহের একটা ওয়ার্কশপ ছিল। তো অ্যাটেন্ড করতে যে ওখানে আমার কিছু আর্কিটেক্টের সাথে পরিচয় হয় যারা মেনলি ACHR, এশিয়ান কোয়ালিশন ফর হাউজিং রাইটস, ওখান থেকে আসে। থাইল্যান্ড, তারপরে হচ্ছে ফিলিপিন, ইন্দোনেশিয়া, ওখান থেকে একটা টেকনিক্যাল টিম আসে, আর্কিটেক্ট, প্ল্যানার এবং ইঞ্জিনিয়ার। তো ওদের সাথে ওখানে অ্যাক্টিভলি হচ্ছে ওরা কিছু কাজ দেখায়, ওদের প্রেজেন্টেশন যে ওরা কিভাবে কাজ করে বা কাজ করেছে কোথায় কোথায় এবং কাজের প্রসেসটা কি, যেটা দেখলাম যে মানে আমার যে ইন্টারেস্ট এটার সাথে খুব মানে ভালোভাবে যায়, যে যে মানুষের সাথে থেকে তাদের কমিউনিটি বেসড কাজ করা, তাদেরকে সাথে নিয়ে একটা লো ইনকাম সেটেলমেন্ট কিভাবে অ্যাপ্রোডেশন করা যায়। তো তখন আমি হচ্ছে পুরো সময়টাই মানে খুব এনজয় করি এবং ওদের সাথে আসলে ওদের তখন দেখি যে ওরা কেমন কি কাজ করে। তো দেখতে দেখতে দেখলাম যে কিছু ইন্টারনেট ওয়েবসাইটও দেখলাম, ওদের সাথে কথা বললাম। তো বলার পরে আসলে আমি এটা আরো একটু ভাস্ট নলেজ পাই এবং ওই ওয়ার্কশপটাই আসলে আমার হচ্ছে একটা গেটওয়ে হিসেবে কাজ করে অ্যাজ এ কমিউনিটি আর্কিটেক্ট হিসেবে আমার প্রফেশন ইন্ট্রোডিউস করার জন্য। তো তারপরে আমি এই রিলেটেড আরো কিছু ট্রেনিং ওয়ার্কশপে অ্যাটেন্ড করি পরবর্তীতে, এবং 2014-তে আমি ওই ইউএন এর যে প্রজেক্টটা আমি ভলান্টিয়ারি কাজ করেছিলাম, আরবান পার্টনারশিপ ফর পভার্টি রিডাকশন, ওখানে হচ্ছে একটা ওরা পাইলটিং করতে চায় ল্যান্ড টেনারশিপ অ্যান্ড হাউজিং এর। তো তখন আমি ওখানে ট্রাই করি। থ্যাংক ইউ সোনিয়া। তো সাকিব, এবার তোমার অনুপ্রেরণার গল্প বলো। তুমি আর আমি, আমাদের অনেক মিল আছে। তুমিও ইউকে থেকে মাস্টার্স করেছো, তারপরে বাংলাদেশে কাজ করছো। তো তোমার উৎসটা কোথায়, এই ফিল্ডে কাজ করার শুরুটা কোথায়? আমার প্রথম উৎসটা আসলে আমার ইউনিভার্সিটি থেকেই, মানে ব্র্যাক ইউনিভার্সিটি থেকেই, যেটা 4th ইয়ারে ম্যাম বলছেন যে আমার একটা প্রজেক্ট ছিল আসলে লো ইনকাম হাউজিং এর উপরে। সো ওইটার সূত্র ধরেই আমার বস্তিবাসীদের সাথে প্রথম ইন্টারাকশনটা হয়। ইন্টারাকশন বলতে বোঝাচ্ছি মানে এর আগে আমি গিয়েছি অনেক সময় অনেক কাজে লো ইনকাম হাউজিং গুলোতে, এরিয়াগুলোতে, কিন্তু ওইটাই প্রথম ভাবে স্থপতি হিসাবে আমার দেখা ওই জায়গাটা, এবং আমার অনেক ভ্রান্ত ধারণা আসলে ভুল ভেঙেছে হচ্ছে ওই প্রজেক্টগুলো করতে গিয়ে। এবং এইখান থেকে আমার ইন্সপিরেশন এবং শুরুটা, এবং আমার কাছে মনে হয়েছে যে স্থাপত্যবিদদের যে আমাদের পড়াশোনা এবং অন্যান্য সবকিছু, এইটার একটা নতুন একটা ডাইমেনশন আমি পেয়েছি, এবং সেইটা আমাকে এক্সপ্লোর করতে আসলে অনেক বেশি হেল্প করেছে। এরপরে পরবর্তীতে আমি যখন কাজ করতে শুরু করলাম প্রফেশনালি, তো তখন অবশ্যই আমি বুঝতে পারি মানে আমার আসলে মানে কাজ করছি কারণ কাজ করতে হয় ওই কারণে। পর আমার একটা সুযোগ হলো আপনাদের ইউকেতে যাওয়ার, এবং আমার টপিকটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল, আর্কিটেকচার ফর র্যাপিড চেঞ্জ অ্যান্ড স্কেয়ার্স রিসোর্স। টাইটেলটা অনেক বড়, কিন্তু হচ্ছে যে কোনো জায়গার জন্যই এটা আসলে প্রযোজ্য। সো আমার কাছে ভালো লেগেছিল ওটার জন্য যে এটা শুধু গরিব দেশের জন্য না, গরিব এবং বড়লোক দুই দেশের পার্সপেক্টিভেই যে কোনো জায়গাতে যেখানে গরিব মানুষজনরা বসবাস করে তাদেরকে তাদের স্বল্প পুঁজির ভিতরে কেমন করে তাদেরকে ভালো একটা লিভিং এনভায়রনমেন্ট দেওয়া যায়। সো ওইটাতে পড়তে গিয়ে আমার অবশ্যই ডাইমেনশনটা আমার আসলে খুলে গেছিল। যেটা লোকাল ডাইমেনশন ছিল সেটা আমি দেখতে পেরেছি যে ইভেন ইউকের মতো একটা ডেভেলপ কান্ট্রিতে কেমন করে গরিব মানুষজনরা থাকছে এবং তাদের চ্যালেঞ্জগুলো আসলে কি কি। সো ওটাও আমাকে আরেকটা দ্বার খুলে যায়। সেইখানে মানে ইউকেতে গ্রাম অঞ্চলে যারা থাকেন তাদের কি অবস্থা, সেটা আমার হচ্ছে ওদের চ্যালেঞ্জগুলো হচ্ছে টোটালি ভিন্ন রকমের একটা চ্যালেঞ্জ। সো সেটা আমাকে বাঙালি পাড়াতে, লন্ডনের বাঙালি পাড়াতে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, আমাদের দেশীয় পাড়াতে। সো এইগুলো নিয়ে যারা হাউজিং নিয়ে কাজ করে তাদের সাথে আমার কথাবার্তা বলা বা ওই সুযোগটা হয়েছিল পার্সপেক্টিভ শেয়ার করার। এবং আমার মাস্টার্স প্রোগ্রামেই সুযোগ হয়েছে আসলে ভেনেজুয়েলাতে যাওয়ার। ভেনেজুয়েলাতে আমি তখন মাত্র জানতাম হুগো চাভেজকে, যে হচ্ছে আমেরিকাকে পছন্দ করে না, আমি শুধু একটুকুই জানতাম। কিন্তু পরবর্তীতে আমি এত কিছু জেনেছি এবং এত কিছু গিয়ে যখন আমি তাদের অবস্থা দেখলাম,
তখন আমি আসলে মানে আমার চোখের সামনে ভেসে উঠছিল সেই ঢাকার করাল বস্তির এলাকা এবং বাংলাদেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে যে গরিব মানুষ যেখানে বসবাস করেন রেলওয়ের পাশের জমিতে অথবা অন্যান্য জায়গাতে, ওদের কাছ থেকে আমি যে স্টোরিজ গুলো শুনেছি, এবং ভেনেজুয়েলাতে সেই সাত মানে অনেক দূরে, আমার কোনো সময় বাঙালিরা অথবা যায়ও না, আমি মাত্র একজন বাঙালিকে পেয়েছি। সো ওই দেশ বাংলাদেশ সম্বন্ধে তাদেরও কোনো ধারণা নাই, আর আমাদেরও তাদের সম্বন্ধে ধারণা নাই, কিন্তু স্টোরিজ গুলো, হিউম্যান স্টোরিজ গুলো আসলে খুব সিমিলার। মানে যারা স্বল্প আয়ের মধ্যে বসবাস করেন তাদের যে স্ট্রাগলটা রিগার্ডিং বিল্ট এনভায়রনমেন্টের কথা বলছি আমি, তো এই স্ট্রাগল গুলো আসলে হচ্ছে, এই চ্যালেঞ্জেস গুলো, এই স্কোপ গুলো, এই অপরচুনিটি গুলো, এগুলো সবই আসলে অনেক সিমিলার। সো আমার কাছে তখন আবার লন্ডনে ব্যাক করে যখন আছে আমি এই আমাদের স্থাপত্যবিদ হিসাবে আমাদের যে সলিউশন গুলো প্রোভাইড করা দরকার সেগুলো আমি যখন কাজ করেছি, এবং এইটা রিলেটেড অনেক জার্নালিস্ট থেকে শুরু করে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, যখন আমি এটা করি তখন আমি আসলে নিজেকে আসলে ইন্সপায়ার্ড হয়েছি। আমি এগুলো ওদের সাথে কথা বলে, এই জিনিসপত্র দেখে এবং এগুলো সম্বন্ধে পড়াশোনা করি যে এটা সম্ভব ভবিষ্যতে আমাদের এই এই চ্যালেঞ্জগুলোকে আসলে ওভারকাম করা, এটা পসিবল। এটা এখনো হয় নাই, বাট এটা ওয়াইড অনেক অপরচুনিটি আছে, এবং এটা সম্ভব যে আমরা একটা লিভেবল একটা সিটি, একটা লিভেবল একটা এনভায়রনমেন্টে আমরা সবাই থাকবো, গরিব বড়লোক যাই হোক না কেন আমরা সবাই থাকবো। তো সেই ইন্সপিরেশন নিয়েই আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে যত না আর্থিক একটা সমস্যা, এটা আসলে একটা টেকনিক্যাল সমস্যা, এবং এই টেকনিক্যাল ফিল্ডে আমরা একসাথে আসলে কাজ করতে পারি এটাকে ওভারকাম করার জন্য। তো সেখান থেকেই আমার আসলে জার্নিটা শুরু। ঠিকই বলেছো সাকিব, এই সমস্যাগুলি আসলেই মোকাবেলা করা সম্ভব, এবং এই কারণেই স্পেশালি তোমাদের তিনজনকে দাওয়াত দেওয়া হলো, কারণ তোমরা খুবই হাই লেভেলে এই জিনিসটা অনেক ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছো। তোমরা তিনজনই সরকারের সাথে কাজ করেছো, এবং আরেকটা যেটা খুশির কথা হচ্ছে ইয়াসমিনের ছাত্রছাত্রীরা এবং অন্যান্য আর্কিটেকচার স্কুলেরও বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা এখন বিভিন্ন জায়গায় কাজ করছে লো ইনকাম হাউজিং নিয়ে। এখন আর আর্কিটেকচার ওই 2%-এর জন্য সীমাবদ্ধ না। তো সবাইকে তো আর আজকে অনুষ্ঠানে আনা যাচ্ছে না। তো তোমাদের তিনজনের থেকে আমি শুনবো যে তোমরা যে সরকারের সাথে কাজ করলা, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলা পলিসি লেভেলে, এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে, শুধু ঢাকা শহর না অন্যান্য অঞ্চলেও এই সমস্যাগুলি আস্তে আস্তে বাড়ছে, গৃহায়নের সমস্যা। তো এগুলো নিয়ে আমরা গল্প বলবো আজকে। গল্পের শুরুতে আমি যেটা বলবো যে আমাদেরকে ওভারঅল একটা চ্যালেঞ্জের চিত্রটা তুলে ধরো। তো ইয়াসমিন, তুমি যেহেতু পলিসি লেভেলে কাজ করছো, এখনো গবেষণা করছো বাংলাদেশের এই লো ইনকাম হাউজিং নিয়ে, তুমি যদি প্রেক্ষাপটটা দিয়ে শুরু করো যে মেইন সমস্যাটা কোথায়। আসলে যদি পলিসি লেভেল থেকে বলতে চাই তাহলে প্রথম কথাই হচ্ছে এটা যে বাংলাদেশের যে টোটাল যে হাউজিং নিডটা যতখানি দরকার, যত মানুষের জন্য দরকার, তার মধ্যে আসলে খুবই নেগলিজিবল একটা পার্সেন্ট, সেটা হয়তো বলা হয় যে 10%-এরও অ্যারাউন্ড 10%, যেটা আসলে সরকার প্রোভাইড করে, হ্যাঁ, সরকার দেয় বা সরকার যেই সব প্রজেক্টের সাথে যুক্ত আছে। এছাড়া এর বাকি পুরোটাই কিন্তু আসলে ইনফর্মাল সেক্টর থেকে আসে, এবং ইনফর্মাল বলতে ইনফর্মাল না, পুরোটা আসলে নন পাবলিক সেক্টর থেকে। হ্যাঁ, তো সেটা প্রাইভেট সেক্টর হতে পারে, যেটা আমাদের ফর্মাল প্রাইভেট সেক্টর, যে রিয়েল এস্টেট ডেভেলপার যারা আছে, হ্যাঁ, তারা করছে কাজ। আবার প্রাইভেট সেক্টরের মধ্যে কিছু আছে যে একদমই যারা নিজেদের যে রিসোর্সেস আছে সেটা দিয়ে নিজেরাই ঘরবাড়ি তৈরি করছে, যেটা আমাদের দেশে খুব কমন ছিল একটা সময়। আমাদের আগের জেনারেশন, আমাদের বাবা মা, ওনারা যখন ঘরবাড়ি তৈরি করেছেন সবাই নিজে একটা জমি এবং সেখানে নিজেরাই কন্ট্রাক্টর এবং এরকম ভাবে রিসোর্সের ব্যবস্থা করে ঘরবাড়ি বানিয়েছে। তো এখন যেটা হয়েছে যে যেহেতু আমাদের যেই সোশ্যাল যে প্রেক্ষাপটটা আসলে, যেখানে আসলে এককভাবে করাটা কঠিন হয়ে গেছে, হ্যাঁ, আইন শৃঙ্খলা এবং নানান পরিস্থিতির কারণে, তো দেখা যায় যে এই কারণে যেটা এরকম ভাবে যেটা হতো সেটা অনেকখানি আসলে রিয়েল এস্টেট ডেভেলপারদের হাতে চলে যাচ্ছে, কারণ তারা এই যে অন্যান্য যে আইন শৃঙ্খলা সংক্রান্ত যে ঝামেলাগুলো সেগুলো তারাই তখন ডিল করতে পারে। হ্যাঁ, আর এর বাইরে আসলে একটা বড় অংশ আছে যেটা কমপ্লিটলি ইনফর্মালি আসছে হাউজিংটা। হ্যাঁ, তো এখানে ফর্মাল পাবলিক অথবা ফর্মাল প্রাইভেট সেক্টরের তেমন কোনো অবদান, কোনো কন্ট্রিবিউশন নেই, ইনফর্মালি হচ্ছে। তো এই জায়গাটাতে আসলে গভর্নমেন্টকে কাজ করতে হবে। হ্যাঁ, এখানেই মূল একটা চ্যালেঞ্জ। এবং একটা জায়গাতে পলিসিতে যেটা আমাদের অনেক বছর ধরে সেই
1970 সাল থেকে টার্নারের যে ব্যাপারটা, যে সেলফ হেল্প হাউজিং এর যে ধারণাটা চালু হয়েছিল, সেটা আসলে অনেক ক্রিটিসিজমও আছে। তুমি জানো তো যে এটা বলা হয়েছে যে এই সেলফ হেল্পের যে ধারণা, এর মাধ্যমে যেটা করা হয়েছে যে গভর্নমেন্টকে, হ্যাঁ, এই যে একটা নিউ লিবারাল আইডিয়া, গভর্নমেন্টকে তার নিজের দায়িত্ব থেকে এক ধরনের ছাড় দেওয়া হয়েছে, হ্যাঁ, যে মানুষ নিজেই নিজেরটা করবে। হ্যাঁ, সেলফ হেল্প দেখো কি সুন্দর ওরা করছে, এটা ইনক্রিমেন্টাল হয়, হ্যাঁ, এটা সেলফ হেল্প হয় বলে আমরা এটাকে একটু এক ধরনের গ্ল্যামারাইজ করছি এই জিনিসগুলোকে। এবং আসলে গভর্নমেন্টের যে দায়িত্বটা ছিল সেটা থেকে সরে আসছে গভর্নমেন্ট, হ্যাঁ, ব্যাক সিটে চলে যাচ্ছে গভর্নমেন্ট এবং মানুষকে সামনের সিটের দিকে ঠেলে দিচ্ছে। তো এই জায়গাটা আসলে একটু প্রশ্নবোধক আসলে, যে হ্যাঁ এভাবে করলে চলবে কিনা, সেলফ হেল্পের মাধ্যমে আসলে কতটা করা সম্ভব, এটাকে কতটা আমরা স্কেল আপ করতে পারি, হ্যাঁ, কত পার্সেন্ট। সো আসলে সরকারকে এই ইনফর্মাল জায়গাটাতেও সুন্দরভাবে যুক্ত হতে হবে। এবং আরেকটা যে পলিসির বড় সমস্যা ছিল সেটা হচ্ছে অনেকটাই আমাদের কিন্তু ওনারশিপ সেন্ট্রিক, হ্যাঁ, এই পলিসিগুলো, যে মানুষকে বাড়ি বানিয়ে দিতে হবে, হ্যাঁ, সবার বাড়ি ওন করবে, সবাই বাড়ি একটা করে জমি দাও এবং একটা করে বাড়ি। কিন্তু যে রেন্টাল হাউজিং যে একটা বড় অপশন হতে পারে, হ্যাঁ, এবং আমরা যে এই যে সাকিব এবং শারমিন, সোনিয়া এবং আমরা সবাই যারা কাজ করছি তারা কিন্তু আমরা দেখেছি, যা আমরা যখন কোনো একটা বসতিতে যাচ্ছি সেখানে যত পার্সেন্ট আছে যে মালিক, ওনার নিজের ঘরে থাকছে, তার চেয়ে একটা বড় অংশ থাকছে যারা আসলে ওখানে ভাড়া থাকে। এবং এখানে মালিকরা কিন্তু খুব বড় স্কেলের মালিক না, হ্যাঁ, যে একদম ল্যান্ডলর্ড, হ্যাঁ, সেরকম না, তারা নিজেরাও ছোট ছোট ল্যান্ডলর্ড, হ্যাঁ, যেটাকে আমরা বলি যে একদমই মানে নিজেও ওই বাড়িতে থাকছে, আবার ওখানে 3টা বা 4টা রুম ভাড়া দিয়ে দিচ্ছে, হ্যাঁ। সো এই যে রেন্টাল হাউজিং এর যে অপশনটা, সেটাকে আসলে পলিসিতে আনতে হবে, হ্যাঁ, যে সবাইকে আমরা বাড়ির মালিক করে দিব, এভাবে করে হাউজিং প্রবলেম সলভ করা সম্ভব না। এবং রেন্টাল হাউজিংটা আছে, এটা একটা এক্সিস্টিং একটা মেকানিজম, যেটার মাধ্যমে অনেক দরিদ্র মানুষের হাউজিং এর ব্যবস্থা হয়। কিন্তু এই এক্সিস্টিং মেকানিজমটাকে কিভাবে একটা কিছু স্ট্যান্ডার্ড, কিছু রেগুলেশনের ভেতরে আনা যায়, হ্যাঁ, কারণ এটাতে কি হচ্ছে যে মানুষের যে অসহায়ত্ব, সেটা সুযোগ নিয়ে এই ধরনের ঘরবাড়িগুলোর কোনো মান থাকছে না, হ্যাঁ। যারা এইরকম 3টা 4টা রুম ভাড়া দিয়ে দিচ্ছে তারা করছে কি, যে কোনো রকম সেই ঘরে কোনো জানালা নাই, সেই ঘরের বিল্ডিং যে দেয়াল করা হচ্ছে সেগুলো ভালো না, বৃষ্টি পড়ছে, রাস্তাঘাটগুলো ভালো না। কিন্তু যদি গভর্নমেন্ট এই জায়গাগুলোতে তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করে এবং এর জন্য কিছু নীতিমালা তৈরি করে দেয়, যে তুমি যদি রেন্টাল হাউজিং এ যাও তোমাকে অন্তত এই ধরনের মান নিয়ন্ত্রণ করতে হবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব সহজেই একটা বড় দরিদ্র জনগোষ্ঠীর জন্য হাউজিং এর ব্যবস্থা করা যায়। তো এই জায়গাগুলোতে আসলে পলিসিতে বড় ধরনের রিভিশনের দরকার আছে, এটা আমার মনে হয়। ঠিকই বলেছে ইয়াসমিন, যে আমাদের যেসব মানুষরা শহরমুখী হচ্ছে তারা তো সব বিভিন্ন ধরনের ইনফর্মাল সেটেলমেন্ট বলা হচ্ছে, তাই না, বস্তিতে ভাড়া করে থাকছে এবং অনেক ভাড়া, ঘর ভাড়া। আমরা যখন ছাত্র ছিলাম আমাদেরকে বলা হয়েছিল যে ওদের ইনকামের বেশিরভাগ অংশই বাড়ি ভাড়ার পিছনেই চলে যাচ্ছে, কিন্তু তারপরেও বাড়ির মান খুবই খারাপ, খুবই খারাপ, এবং কোনো জবাবদিহিতা নেই। কেউ তো কাউকে তো, যে ভাড়াটা দিচ্ছে তার তো আসলে কাউকে কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না, হ্যাঁ। এবং ঘরটা তো আসলে শুধু একটা শেল্টার না, এর সাথে যে পানি, হ্যাঁ, এর সাথে যে অন্যান্য এনার্জির ব্যাপারগুলো আছে, ইলেকট্রিসিটি, গ্যাস, হ্যাঁ, এই সব কিছু আসলে কিভাবে পাচ্ছে, এখানে রেশিওটা কিরকম, একটা বাথরুম আসলে কয়টা হাউস হোল্ড ইউজ করবে, হ্যাঁ, এগুলোর একটা মিনিমাম আসলে কিছু স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাওয়াটা খুবই জরুরি, কারণ এটা একটা বিশাল জনগোষ্ঠী এই ভাড়া বাড়িগুলোতে থাকছে, এটা খুব জরুরি। তো এখন আমি সোনিয়া আর সাকিবকে জিজ্ঞেস করবো যে তোমরা তো সরকারের সাথে কাজ করলে, তো এই প্রবলেমগুলিকে তোমরা ডাইরেক্টলি ট্যাকল করেছো, বাংলাদেশের 3টা শহরে তোমরা কাজ করেছো, তো তোমাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, তো সোনিয়া তুমি যদি শুরু করো যে তুমি কি দেখলে, তো এবং তোমার চ্যালেঞ্জ এবং সাকসেস দুইটাই আমাদেরকে শেয়ার করো, খুশির যেটা কি অ্যাচিভ করতে পারলে এবং কি বাকি আছে এখনো। হ্যাঁ জি, আমি হচ্ছে 3টে টাউনে আমার কাজ করার সুযোগ হয়েছে। একটা হচ্ছে চিটাগাঙে, ইউএন থেকে কাজ করেছিলাম চিটাগাং এবং কুমিল্লা। আর গভর্নমেন্টের সাথে যেটা কাজ করেছিলাম ওটা হচ্ছে সিরাজগঞ্জে। তো কাজ করার অভিজ্ঞতা আসলে এটা প্রকাশ করে বোঝানো যায় না অনেক সময় অনুভূতিগুলা, বাট এটা আসলে একটা প্রশান্তিকর একটা কমিউনিটিতে কাজ করা। কারণ যখন আমরা একটা ব্যক্তিগত পর্যায়ে কাজ করি তখন এটা আসলে সব চাহিদাগুলো আসলে ব্যক্তিগত পর্যায়ে থাকে, বাট যখন এটা আসলে এলাকা ভিত্তিক বা কমিউনিটি লেভেলে চলে যায় তখন আসলে নিডটা ওই কমিউনিটি থেকেই আসে। কারণ আমরা দেখি যে আসলে এক একটা কমিউনিটি
এক একটা কালচার বা এক একটা কি বলে রিচুয়াল নিয়ে আসলে বিলং করে, এবং এক একটা কমিউনিটি এক এক রকমের হচ্ছে প্রবলেম ফেস করে। যেমন কিছু কমিউনিটিতে কাজ করেছি যারা হচ্ছে ল্যান্ডস্লাইড ভালনারেবল, কিছু কমিউনিটিতে কাজ করেছি তারা আসলে টাইডাল ফ্লাড, যেটা জোয়ারের সময় পানি আসে ওই সেটেলমেন্টে, ঘরে পানি উঠে যায়, এই ধরনের ভালনারেবিলিটি। কিছু সেটেলমেন্টে কাজ করেছি যে তারা আসলে আর্থিকভাবেই এতটা অসচ্ছল, কারণ তাদের সিজনাল ইনকাম যে 6 মাস, মানে তারা জেলে কমিউনিটি মেনলি, সিজনাল ইনকাম থাকে 6 মাস, তো এতটাই আর্থিকভাবে অসচ্ছল যে ওই অসচ্ছলতার কারণেই আসলে তাদের হাউজিং ডেভেলপমেন্টটা হয় না। আবার আরেকটা মেজর যেটা গভর্নমেন্টের সাথে কাজ করতে যেয়ে দেখেছি একটা সাইটে, সেটা হচ্ছে ল্যান্ড টেনিয়রশিপ নেই তাদের, একটা ইনসিকিউর টেনিয়রশিপ, এবং শুধুমাত্র এই ইনসিকিউরিটির কারণেই হচ্ছে তারা বলে হাউজিং ডেভেলপমেন্ট করেনি, কারণ যেহেতু জায়গাটাই আসলে তাদের নিজের না, তো তারা ওইটাকে ওনই করে না আসলে, কিন্তু কিভাবে যে কোনো মুহূর্তে উচ্ছেদ হয়ে যেতে পারে। যে কোনো সময় উচ্ছেদ হতে পারে। তো এই যে আসলে বিভিন্ন ভালনারেবিলিটি এক একটা কমিউনিটির, এটাতে আসলে তাদের নিডসটাও হচ্ছে ডিফারেন্ট থাকে, এবং এই কারণে যে হাউজিংটা আসলে এই যে বেসিক যে সার্ভিসগুলো থাকে, যে ড্রেন, তারপরে হচ্ছে পানি, ওখানে গ্যাস, ইলেকট্রিসিটি, সবটাই আসলে অপ্রতুল, কারণ এটা তারা আসলে এফোর্ডও করতে পারে না গভর্নমেন্ট থেকে অনেক সময়। আবার গভর্নমেন্টেরও আসলে অনেক সময় দেওয়ার সেই ক্যাপাবিলিটিও থাকে না অনেক জায়গাতে, যেহেতু অনেক ডেন্সিটি ওখানে। এই ধরনের হচ্ছে গল্প আছে। আরেকটা বিষয় হচ্ছে যে কমিউনিটিতে কাজ করতে অ্যাজ এ ফিমেল, মানে যেটা আমি এখন প্রবলেমের কথা বলি আমার পার্সোনাল, সেটা হচ্ছে যে সাকসেস তো অবশ্যই আছে কাজ করে, বাট অনেক ধরনের প্রবলেমও ফেস করেছি, কারণ আমার কাজের জার্নিটা শুরু হয় 2014, এটা অলমোস্ট আরো 9 বছর আগে। তো ওই সময়টায় হচ্ছে চিটাগাং থেকে আমার কাজের অভিজ্ঞতাটা শুরু হয়। তো ওখানে অ্যাজ এ ফিমেল আমাদের একটা সামাজিক বাধা তো আসলে আছেই বাইরে কাজ করা, কারণ এই ধরনের সেটেলমেন্টগুলো আসলে ম্যাক্সিমাম সব ঢাকার বাইরে যেগুলো হচ্ছে কাজ হয়। তো এই যে ওখানে যাওয়া আসার একটা ট্রান্সপোর্টেশনের ব্যাপার, কারণ অ্যাজ এ ফিমেল আমাকে প্রথমে মাথায় রাখতে হতো একটা সিকিউরড লাইফ বা সিকিউর ট্রান্সপোর্টেশন, এই ইস্যুটা। তো ওটা আসলে ওই সময় খুব ফেস করেছি প্রবলেম। প্লাস সাথে দেখা গেছে যে অফিস এনভায়রনমেন্ট একটা ফ্যাক্ট থাকে এই ধরনের হাউজিং এর কাজ করতে গেলে, কারণ এটা তো আমাদের অ্যাজ এ আর্কিটেক্ট আসলে আমাদের অনেক টেকনিক্যাল সাপোর্ট দরকার হয়, হেল্পিং হ্যান্ড বা একটা অফিসিয়াল এনভায়রনমেন্ট, যেটা ইকুইপমেন্ট, আদার্স। তো এই সেট আপটা আসলে ম্যাক্সিমাম অফিসে হচ্ছে থাকে না, এটাকে হয় নিজের তৈরি করে নিতে হয় অথবা নিজের সেট আপে থেকে কাজ করতে হয়। আর যেমন চিটাগাঙে আমাদের সাইটগুলো ছিল অনেক দূরে, মানে মেন অফিস থেকে আমাদের প্রায় 1 ঘন্টা ডিস্টেন্সের এক একটা সাইট ছিল। তো ওখানে যাওয়া আসা, একটা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করা, তো যখন একটা নতুন জায়গায় কাজ শুরু করি, নতুন জায়গায় যে থাকা, ওটাই তো আসলে একটা চ্যালেঞ্জ। আর সেখানে আবার ও লোকালি হচ্ছে মিক্স আপ করা, এটা আসলে একটা মেজর চ্যালেঞ্জ আর কি একটা সাইটে কাজ করার ক্ষেত্রে। তো প্লাস হচ্ছে নতুন একটা ওদের সাথে মিক্স আপ করা, অনেক সময় তারা অ্যাকসেপ্ট করে না যে বাইরে থেকে তারা এসেছে। আর হাউজিং ইস্যু, মানে এটা অনেক বিশাল একটা ব্যাপার, যে না জানি কিরা কি করে ফেলবে, ঘর আসলে কি হবে না হবে, মানে একটা অনেক ধরনের কনফিউশন কাজ করে কমিউনিটির মানুষের মধ্যে। তো তাদের সাথে অনেক মিশতে হয়, অনেক মানে তাদের মতো করে আগে, মানে তাদের কাছে যে দেন হচ্ছে আসলে হাউজিং এর ইস্যুতে কথা বলতে হয়, আদারওয়াইজ তারা বিষয়টাকে একসেপ্ট করে না প্রথম। তো এটা একটা বিষয় ছিল। আর অফিসিয়ালি হচ্ছে প্রবলেম, অফিসিয়ালি তো প্রবলেমের কথা বললাম, যে আসলে মানে আমাদের অ্যাজ এ ফিমেল হিসেবে কাজ করতে যে প্রবলেমগুলো হয়, তো ওটা আসলে সেট আপ অফিসে সবসময় থাকে না। এবং হচ্ছে টিপিক্যালি এটা একটা জেন্ডার ইস্যু থাকে, যে মানে এটা কমিউনিটিতেও থাকে, প্লাস হচ্ছে অফিসেও থাকে, যে উনি আসলে কালচারাল ইস্যুস। হ্যাঁ, কালচারাল ইস্যু, যে উনি ফিমেল, আচ্ছা উনি আসলে কি বলবে, মানে বা উনি কি বুঝাবে, এটা উনি হয়তো বা বুঝে না, কারণ হাউজিং ইস্যুতে আমরা দেখি কিন্তু বেশিরভাগই সোনিয়া, মেল। কিন্তু যে বাংলাদেশে তো অনেক মহিলারা কাজ করছে বিভিন্ন এনজিওর সাথে, তারপরেও এত চ্যালেঞ্জ কেন? তোমার কি মনে হয়?
আসলে আপু আমি যেটা দেখেছি যে এই চ্যালেঞ্জ ফেস করেই আসলে অনেকে কাজ করছে, চ্যালেঞ্জ ফেস করেই কাজ করছে বিভিন্ন সেক্টরে। বাট আমাদের জন্য এটা চ্যালেঞ্জ কখন বেশি হয়ে যায় যে আমরা হচ্ছে শর্ট টাইম বেসিসে কাজ করি। যেমন আমি যখন ইউএনএ কাজ করেছি, এটা একটা শর্ট টাইম কনসালটেন্সি ছিল যে হ্যাঁ, যে দুইটা টাউন মিলে 1 বছর, সো এক এক টাউনে অলমোস্ট 6 মাস। তো এই যে 6 মাসের জন্য আসলে একটা জায়গাতে কাজ করাটা, এটার জন্য অফিসিয়াল সেট আপ আসলে হয় না, তৈরি হয় না। সো এখন একজন আর্কিটেক্ট তো আসলে কিছুটা সাপোর্ট ছাড়া কাজও করতে পারে না। সেখানে সেটেলমেন্ট ইমপ্রুভমেন্ট, যেখানে আসলে অনেক আরো ম্যান পাওয়ারের দরকার হয়। তো এই কারণে হচ্ছে এটা আসলে একটা চ্যালেঞ্জ, মানে ওখানে বুঝতে বুঝতেই দেখা গেছে কিছুটা সময় চলে যায়। সেখানে আরো ফার্দার ইমপ্লিমেন্টেশন পর্যন্ত যাওয়াটা, মানে কাজ করা, দেন হচ্ছে আবার ইমপ্লিমেন্টেশনে যাওয়া, সো এটা তো একটা লং টাইম প্রসেস। এইটা আসলে একটু ডিফিকাল্টি হয়ে যায়। বাট সাকসেস হচ্ছে যে আসলে যখন আমরা কাজ করেছি কমিউনিটিতে, এই যে তাদের যখন একটা ইমপ্রুভমেন্টের, হাউজিং ইমপ্রুভমেন্টের কাজ করেছি বা সেটেলমেন্ট ইমপ্রুভমেন্টের কাজ করেছি, তখন ফাইনালি যখন জিনিসটা ইমপ্লিমেন্ট একটা কমিউনিটিতে যখন কাজটা হয়, তখন আরেকটা কমিউনিটি হচ্ছে দেখে যে আচ্ছা ওটা ওখানে হয়েছে, দ্যাট মিনস এটা আসলে আমাদের জন্য একটা কিছু হবে ভালো। তো তারাও ইন্টারেস্টেড হয়। এরকম করে দেখা গেছে যে মানে অনেকগুলো কমিউনিটিতে এক একটা টাউনে কাজ করার একটা অভিজ্ঞতা হয়েছে, যে মানে দেখে দেখে কমিউনিটি আসলে আগ্রহ তৈরি হয়েছে তাদের মধ্যে যে না, একটা হাউজিং ইমপ্রুভমেন্ট সম্ভব। এবং এই আরেকটা বিষয় ছিল যে অনেক কমিউনিটিতে দেখেছি যে এই যে হাউজিংটা, এটা কিন্তু একটা লাইভলিহুডের পার্ট অনেক কমিউনিটিতে। যেমন যখন তারা বৃদ্ধ হয়ে যায়, তখন করে কি ওরা দেখা গেছে সাথে কেউ থাকছে না, বা ছেলে মেয়ে তারা হয়তো অন্য টাউনে চলে গেছে ইনকামের জন্য, তখন হয়তো বাবা মা একাই ওখানে থাকছে। তো ওখানে আরেকটা রুম ভাড়া দিয়ে দেয়, ভাড়া দিয়ে দেখা গেছে ওখান থেকে হচ্ছে একটা মানে রেন্টাল যে অপশনটা, ওইটা হচ্ছে আসলে আছে অনেক লো ইনকাম সেটেলমেন্টে, এটা আছে। তো ভাড়া দিয়ে ওখান থেকে হচ্ছে তারা একটা ইনকাম, মান্থলি ইনকাম পায়। তো এইটাকেও মাথায় রেখে অনেক কমিউনিটিতে কাজ করেছিলাম, যে এই যে সে যে একটা ঘর যে তার লাইভলিহুডের পার্ট হতে পারে, সো এই ঘরটাকে এমন ভাবেই অ্যারেঞ্জ করা যে তারা হয়তো ভাবতেই পারেনি যে এটাকে অ্যারেঞ্জ করার এতটুকু জায়গার মধ্যে যে তারাও থাকতে পারবে আবার রেন্টও দিতে পারবে। সেটা একটা মিক্স আপ দেখে শেয়ারিং এর মাধ্যমে, কিচেন টয়লেট শেয়ারিং এর মাধ্যমে যে একটা স্কোপ দেওয়া, এইটাও হচ্ছে অনেকগুলো কমিউনিটিতে প্র্যাকটিস করেছি। এটা আমার একটা সাকসেস স্টোরিও বলা যায় আর কি। আমি একটা জিনিস একটু অ্যাড করব এটার সাথে সোনিয়ার, যে জি ও বিশেষ করে ও যে জিনিসটা বলছিল না যে একজন এই যে এক মেয়ে হিসাবে, হ্যাঁ, যে ওখানে কাজ করতে যাওয়া, এটার যে চ্যালেঞ্জগুলো, এর পাশাপাশি আমার খুব মনে হয়েছে আমরা যখন কাজ করেছি যে একজন মেয়ে হিসাবে যখন কমিউনিটিতে যায়, হ্যাঁ, তখন আহ, আহ, এটা না জাস্ট এই উপস্থিতিটা, হ্যাঁ, এই প্রেজেন্সটাই একটা অনেক বড় একটা ইম্প্যাক্ট তৈরি করে, যেটা আমার মনে হয়েছে যে যে হাউস হোল্ডগুলো আমাদের ক্ষেত্রে, আমি আর রুমানা যখন মানিকগঞ্জে কাজ করছিলাম একটা জায়গায়, তখন আমরা দেখেছিলাম যে এমন কিছু, হ্যাঁ, পরিবার আছে যারা হয়তো তার 2 সন্তানের মধ্যে মেয়ের পড়াশোনাটা বন্ধ করে রেখেছে, হ্যাঁ, তারা হয়তো অ্যাফোর্ড করতে পারছে না, মনে করছে যে ছেলেটাকে পড়ানোটাই জরুরি, মেয়েরটা হয়তো বন্ধ করে রাখছে। কিন্তু যখন একটা সময়ে ওখানে দুটা ফ্যাক্টর কাজ করেছে, একটা হচ্ছে যে আমরা যখন যাচ্ছি এবং ওনারা যখন দেখছেন যে না আচ্ছা একজন মেয়ে, সে কিন্তু এরকম একটা মানে কাজে আসতে পারে, সেও একজন পেশাজীবী হতে পারে, হ্যাঁ, সেও একজন সম্মানিত একটা মানুষ হিসেবে কাজ করতে পারে, এটা একটা। আর এর পাশাপাশি আমরা যখন তাদের হাউজিং নিয়েও কাজ করলাম, হাউজিংটা একটু ইমপ্রুভ হলো, বেটার হলো, তাদের একটা ঘর ছিল, পরে যখন আরেকটা ঘর তৈরি হলো, তখন ওরা মেয়েটাকেও স্কুলে পাঠানো শুরু করলো আবার। তো এইটা কিন্তু একটা খুব ভীষণ বড় একটা, আমার মনে হয়েছে যে ছোট একটা চেঞ্জ, কিন্তু এটার একটা বড় একটা মিনিং আছে, হ্যাঁ, যে হাউজিং এর মাধ্যমে হাউজিং একটু ইমপ্রুভ হলে আসলে একটা ফ্যামিলি কতটা মানে স্টেবিলিটি ফিল করে এবং তারা অনেক ডিসিশন নিতে পারে। আর একই সাথে যখন সোনিয়ার মতো আর্কিটেক্টরা এবং অন্য পেশাজীবীরা যাচ্ছে এই জায়গাগুলোতে, সেটা শুধু এই নিয়ার প্রেজেন্সটাই আমি বলবো যে এটা একটা ভীষণ পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, এটা আমার মনে হয়। আর একটু আমি অ্যাড করতে পারি? অবশ্যই করো। যেমন জি, এটা এটা একটা হাউজিং আসলে মানে একটা জেনারেশন আপগ্রেড
করে ফেলে আসলে হাউজিংটা। অবশ্যই। এবং এটা যেমন সিরাজগঞ্জে কাজ করার সময় আমরা সাকিব ভাই আর আমি যে কাজ করেছিলাম একটা সেটেলমেন্টে, এটা হচ্ছে কোবদাসপাড়া। ওখানের মানে হাউজিং কন্ডিশন এত খারাপ ছিল যে ওনারা বলতো যে ওখানে ওরা ছেলে মেয়েকে ভালো কোনো জায়গাতে বিয়ে দিতে পারে না, বিকজ যখন তাকে দেখতে আসে দেখে যে আসলে তাদের ঘরবাড়ির অবস্থা খারাপ, এতটাই খারাপ। তো এই কারণে তারা ভালোভাবে ভালো কোনো জায়গাতে বিয়ে শাদী দিতে পারে না। এখানে দেখা গেছে যে ওর পড়াশোনা করার পরেও পড়াশোনা করলেও হচ্ছে পারে না, বা ওখান থেকে আসলে কোনো ভালো একটা স্কুলে পাঠাতে পারে না। তো যখন একটা Social হাউজিং, status. হ্যাঁ, হুম। সোশ্যাল সিকিউরিটিটা আসলে হচ্ছে তৈরি হয় না। তো যখন একটা হাউজিং ইমপ্রুভমেন্ট হয় এটার সাথে আসলে অনেক কিছুই চলে আসে। থ্যাংক ইউ সোনিয়া আর ইয়াসমিন। এখন আমি সাকিবকে জিজ্ঞেস করব একটা ছেলে হিসাবে এবং ন্যাশনাল পর্যায়ে বাংলাদেশি কনসালটেন্ট যার নাকি ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা আছে, তো তোমার কি অভিজ্ঞতা হলো জাতীয় পর্যায়ে যখন কাজ করলে এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য ইন্টারন্যাশনাল ডোনারদের সাথে তুমি যখন কাজ করলে, তুমি বিভিন্ন প্রজেক্টে কাজ করেছো বাংলাদেশে, শুধু লো ইনকাম হাউজিং না, তোমার কি পার্সোনাল চ্যালেঞ্জ এবং সাকসেস স্টোরি দুইটাই শেয়ার করো। আমাদের শুধু এটা শুধু আমাদের দেশে না, আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতেই হাউজিং এর কনসেপ্টটা নিয়েই আসলে কনফিউশন আছে, দ্যাট হোয়াট ইজ হাউজিং। আমরা হাউজিং এর কনসেপ্টের সাথে প্লুরাল ফর্ম অফ হাউসটা আমরা মিলিয়ে ফেলি। সো হাউজেস আর হাউজিং এই দুটা যে আসলে দুটো জিনিস, সেটাই হচ্ছে আমরা একটু মনে হয় গড়বড় করে ফেলি। এটা হচ্ছে একটা। আর আমাদের ভিজুয়ালাইজেশনের মধ্যে একটা বিশাল বড় ইম্প্যাক্ট আছে। আমরা যখন হচ্ছে পাবলিক হাউজিং বা মাস হাউজিং নিয়ে কথা বলি, তখন আমাদের চোখের সামনে চায়নার শহরগুলোর ওই যে হাই রাইজ গুলো, বা হংকং এর বিশাল বড় বড় হাই রাইজের ছোট ছোট ফ্ল্যাট, বা জাপানের ওইসব গুলো আমাদের কাছে খুব মানে আমাদের কাছে বলতে চাচ্ছি যে আমাদের ডিসিশন মেকারদের কাছে অনেক হলো রোমাঞ্চকর বলে মনে হয়। তো এইগুলোর আসলে এই ভিজুয়াল ইম্প্যাক্টের চেঞ্জ এবং হচ্ছে আপনার এই হাউজিং যে কনসেপ্ট হিসাবে চেঞ্জ, এইটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এবং এইখানে আসলে যত না টেকনিক্যাল গ্রাউন্ড, সেইখানে আসলে আপনার এই যে মোটিভেশন এবং অন্যান্য এনজিও যারা কাজ করেন এই কনসেপ্ট চেঞ্জ গুলো নিয়ে, অ্যাওয়ারনেস বিল্ডিং, এইগুলোর আসলে অনেক বেশি দরকার, এটা আমার কাছে মনে হয়েছে। তো এইখানে যে ডেমোগ্রাফি নিয়ে কাজ করার বিষয় আছে, বা ইউটিলিটি ফ্যাসিলিটি, যেটা হচ্ছে সোনিয়া এবং ইয়াসমিন ম্যাম বলছিলেন, ইউটিলিটি সার্ভিস গুলোর অ্যান্সিলারি ফ্যাসিলিটিস, যে হচ্ছে হাউজিং এর আসলে আপনার মাঠ, স্কুল, পুকুর এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলো থাকার দরকার, পার্ক, মসজিদ, মাদ্রাসা বা মন্দির, whatever, মানে এইগুলো যে ফ্যাসিলিটি থাকা দরকার। আমার যে হাউজিংটা একটা ছোট শিশুর জন্য যেমন ইম্পর্টেন্ট, ওয়ার্কিং প্যারেন্টসদের জন্য ইম্পর্টেন্ট, তেমনি বয়স্ক মানুষদের জন্য ইম্পর্টেন্ট। এবং হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি যে হচ্ছে আসলে একটা বিষয়, এটা শুধু হচ্ছে যারা লো ইনকাম সেটাও না, লো ইনকাম, মিডল ইনকাম সবার জন্য যে একটা অ্যাফোর্ডেবিলিটি একটা বিষয়। এবং হাউজিং যে আসলে একটা লাক্সারিয়াস গুড না, এটা যে আসলে একটা আমাদের অধিকার, মানুষের একটা বেসিক মানবাধিকার। হ্যাঁ, মানবাধিকার এবং একটা বেসিক নিডস, এইটাই আসলে আমাদেরকে বোঝানোটা আসলে খুব ইম্পর্টেন্ট। এবং যখন আমি যেটা ইনিশিয়াল আমাদের যেটা কনসেপ্ট ছিল যে ওরা গরিব মানুষ, ওই কারণেই ওরা বস্তিতে থাকে, ব্যাপারটা আসলে কিন্তু সেটা না। মানে আমার কাছে, আমি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যেটা আমার কাছে মনে হয়েছে, যে এই চ্যালেঞ্জগুলো মেইনলি হচ্ছে আপনার ল্যান্ড টেনিয়ারশিপ একটা ইস্যু। ল্যান্ড টেনিয়ারশিপের যে শুধু ভাড়া বা জমির মালিকানাই যে দুইটা ফর্ম অফ টেনিয়ারশিপ হতে পারে, কিন্তু এটা ছাড়াও যে আরো 10 ধরনের টেনিয়ারশিপটা আছে, সেইটা আসলে আমাদের জানাটা এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করাটা আসলে খুব ইম্পর্টেন্ট। এটা একটা। আরেকটা সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইনফর্মাল সেক্টর। মানে আমাদের মতো দেশগুলোতে বা ডেভেলপিং কান্ট্রিতে আপনার ইনফর্মাল ইকোনমিটা এত বেশি যে এটা কোনোভাবে ন্যাশনাল লেভেলে দেখার কোনো উপায় নাই যে আমার আসলে দেশের মানুষের অ্যাফোর্ডেবিলিটিটা আসলে কি। তো যেখানে আমার অ্যাফোর্ডেবিলিটিটা কি সেটাই দেখার উপায় নাই, তো সেইখানে হচ্ছে আমার ফাইন্যান্স সেক্টর কেমন করে কাজ করবে, যারা হচ্ছে আপনার এই যে লোন গুলো দেয়, হাউজিং এর লোন দিচ্ছে যে মাইক্রো ক্রেডিট, মাইক্রো ক্রেডিটে যে লোন দেয়, ইট ইজ অ্যাকচুয়ালি 100% রিস্ক। এবং এই রিস্কের জন্যই কিন্তু মাইক্রো ফাইন্যান্স নিয়ে যারা কাজ করেন, তারা যেই পরিমাণ ফ্যামিলিগুলোর কাছ থেকে যেই পরিমাণ তারা কি বলবো, মানে গ্যারান্টি হিসেবে যা কিছু রাখেন, ইটস আনবিলিভেবল। মানে হচ্ছে আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমি নিজে অত এলিজিবল হব না ওদের কাছ থেকে হচ্ছে এইগুলো পাওয়ার জন্য।
সো ইনফর্মালাইজিং দ্য ইনফর্মাল সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট ন্যাশনাল লেভেল। মানে এগুলো হয়তোবা মানে মানুষের কাছে বললে পরে হয়তোবা তারা মনে করবে যে এটার সাথে হাউজিং এর কি সম্পর্ক, বাট ওইটার সম্পর্কটা বলতে গেলে পর আমার হয়তোবা আরেক ঘন্টার লেকচার দিতে হবে। তো এগুলো আসলে ইস্যু, তবে এইটার সাথে আপনার মানে কনসেপ্ট অফ হাউজিং এটার সাথে প্ল্যানিং এর অতপ্রতভাবে জড়িত, এবং প্ল্যানিং এর সাথে তখন আবার এই পলিসি মেকিং এর সাথে জড়িত। যে আমি যদি ভিজুয়ালাইজ করতে পারি, আমার কোনো দোষ নাই, বা বাংলাদেশের কোনো একটা শহর যদি সিঙ্গাপুর হয়ে যায় এটা কোনো ক্ষতি নেই, কিন্তু হবেটা কেমন করে সেটা দেখাটা ইম্পর্টেন্ট। আর সব থেকে বড় যেটা বিষয়, যে পৃথিবীতে যত জায়গাগুলোতে আসলে আমরা যেটা ফর্মাল সেটেলমেন্ট বলে চিনি বা প্ল্যান্ড এরিয়া বলে চিনি, এটা ওই গভর্নমেন্ট গুলো যতই নামে হলো ডেমোক্রেটিক হোক আর যাই হোক, দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টিং বা ট্রানজিশন ফ্রম ইনফর্মাল সেটেলমেন্ট টু ফর্মাল সেটেলমেন্ট ওয়াজ ভেরি মাচ নন ডেমোক্রেটিক প্রসেস। এবং ওই সময় আসলে মানে মানুষের সিচুয়েশন গুলো এরকম ছিল যে মানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট হয়তো আছে, বাট ভেরি মাচ ডিক্টেটর মেন্টালিটি নিয়ে আসলে হচ্ছে এইগুলোকে ইনফর্মাল গুলোকে ফর্মালাইজ করা হয়েছে। সো এই আমরা যে প্রসিডিওরে আসলে কাজ করি, দ্যাট ইজ দ্য প্র্যাকটিস অফ ট্রু ডেমোক্রেসি, যে আপনি ডেমোক্রেটিক্যালি কেমন করে মানুষদের সাথে একসাথে হয়ে মিশে কেমন করে আপনি ইমপ্রুভমেন্ট করতে পারেন, এবং এই অ্যাফোর্ডেবিলিটি গুলো নিয়েই আপনি ট্রু সেন্সে মানুষের মতামত নিয়ে, এবং তাদের শুধু মতামত না, মানে তারা নিজেরাই বলবে যে অনুপ্রাণিত হয়ে বলবে যে ইয়েস আমাদের আসলে চেঞ্জটা করা দরকার আছে, এবং তারা নিজেরা করবে, সামনে এসে এগিয়ে এসে তারা করবে। তাদের শুধু হচ্ছে কিছু প্রাতিষ্ঠানিক হচ্ছে সাপোর্টটা দিলে পরেই আসলে তারা এটা করতে পারে। সো এইসব ইস্যুস গুলো হচ্ছে মেইন চ্যালেঞ্জ বলে আমার কাছে মনে হচ্ছে, বোথ ইন টার্মস অফ ন্যাশনাল এবং লোকাল এবং ইন্টারন্যাশনাল। তুমি খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলেছো সাকিব, যে হাউজিং শুধুমাত্র ফিজিক্যাল কোয়ালিটি না, তাই না? হাউজিং ফাইন্যান্স, তারপরে জমি, তারপরে প্ল্যানিং, এগুলা তো অনেক বড় বিষয়, এবং এগুলা শুধুমাত্র স্থাপত্য দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব না। এবং এই কারণেই যে তুমি যে এই কাজের মাধ্যমে অনেক কিছু শিখলা, এটা একটা বিরাট বড় অভিজ্ঞতা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয়েছে, তুমি যেটা বলছো না, যে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তুমি একজন মানে তুমি অলরেডি তুমি এই জিনিসগুলি জানো, কিন্তু তুমি তারপরেও দেখছো যে বাংলাদেশের এসব কাজের জন্য বিদেশি সংস্থারা আসছে, বিদেশি কনসালটেন্টরা আসছে, তো তাদের সাথে ডিল করা এবং সরকারের সাথে ডিল করার তোমার ব্যক্তিগত কি অভিজ্ঞতা হলো? সাকসেস এবং চ্যালেঞ্জ দুটাই, কারণ তোমার দৃষ্টিভঙ্গিটা তুমি ইন্টারন্যাশনাল কনসালটেন্টদের কাছেও তুমি সুন্দরভাবে পরিবেশন করেছো যে কমিউনিটির কি নিড, এবং ইন্টারন্যাশনাল কনসালটেন্টদের ভূমিকাটাও তুমি সরকারের কাছে প্রেস করেছো। তুমি ইউ আর দ্য গেটওয়ে বিটুইন দোজ টু অ্যাক্টরস। তো তোমার পার্সোনাল অভিজ্ঞতাগুলো একটু বলো। আসলে গভর্নমেন্ট যখন আমাদের দেশে সাধারণত বিদেশি কনসালটেন্ট হায়ার করতে খুব একটা বেশি উদ্বুদ্ধ হয় না, কিন্তু ঘটনা হচ্ছে যে গভর্নমেন্ট যখন কোনো বিদেশি সংস্থা থেকে পয়সা নেন বা টাকা পয়সা নেন, তখন হচ্ছে তারা বাধ্য হন বিদেশি কনসালটেন্ট কে হায়ার করতে। এবং এটার আসলে সোশ্যাল কিছু প্যারামিটার্স আছে, কিছু ইকোনমিক প্যারামিটার্স আছে, এবং পলিটিক্যাল তো আছে। সো এগুলোর জন্যই বিদেশি কনসালটেন্টকে হায়ার করা হয়। এবং মজার জিনিসটা হচ্ছে যে সোনিয়া যেরকম বলছিল যে কোনো একটা নতুন জায়গায় গেলে পরে তো বুঝতেই সময় লেগে যায় যে কেমন ওই জায়গাটা আসলে কি, এইটা আসলে বিদেশিকে নিয়ে গেলে পরেও একই অবস্থা, তারও বুঝতে সময় লাগে যে আসলে ঘটনাটা কি ঘটছে। আর আমরা দেশে গেলে পরে তো অবশ্যই হচ্ছে ওটাও একই জিনিস আসলে ঘটে থাকে। কিন্তু চ্যালেঞ্জটা আসলে যে আগে যেটা ছিল, মানে আজ থেকে 20 বছর আগে যেটা ছিল, বিদেশিদের প্রথম ঢাকা মানে দেশে আসলে পরে তাদের মনে হয় যে আমরা ভালো, এবং এই দেশ মানে এইখানকার আমরা যাদেরকে নিয়ে কাজ করছি তারা খারাপ। তো আমি যা শিখে এসেছি এবং আমি যেভাবে চিন্তা ভাবনা করি সেটাই হচ্ছে এটা এইখানে মানে আমার টিচিং করাটা দরকার। মানে ইট ইজ সামথিং লাইক হচ্ছে আমি এক্সপার্ট। হ্যাঁ, আমি এক্সপার্ট, এবং মানে এটা বেসিক্যালি হতেছে যে মানে পৃথিবীতে যেরকম ধর্মযাজকরা যেভাবে যে কাজ করতো আর কি, যে ধর্মকে হচ্ছে বোঝানো যায়, আমরা আসলে ওরকমই ঘটনা ঘটেছিল। সো এটা অবশ্যই ব্যাকফায়ার করেছে, এবং এটা অবশ্যই এখনকার পরিবর্তন হয়েছে বেশ ভালোভাবে। তো এখন আমরা যেটা পজিটিভলি যেটা দেখি, একজন বিদেশি যখন কাজ করেন আমাদের দেশে, তখন তার কথাটা আমার লোকাল লোক থেকে শুনে ন্যাশনাল স্কেলের লোকজনরা খুব গুরুত্ব এটা আসলে চিন্তা করেন, এটা গুরুত্ব দিয়ে চিন্তা করেন, এটাই হচ্ছে বড় কথা আর কি। কারণটা হচ্ছে যে এবং তারা যখন হচ্ছে যে কথা বলেন তখন তাদেরকে
আমাদের সাইড থেকে আসলে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে লোকাল কনটেক্সটটা তাদেরকে ভালো মতো বুঝিয়ে দেয়া, এবং তাদেরকে যদি হচ্ছে মোটিভেট করা যায় এবং তাদেরকে যখন হচ্ছে রাইট ইনফরমেশনটা হচ্ছে দেওয়া যায়, তখনই আসলে তারা ইনফর্মড ডিসিশন নিতে পারেন, এবং তখন এই আমাদের ন্যাশনাল লেভেলের অ্যাক্টর এবং লোকাল লেভেলের অ্যাক্টর বা রিপ্রেজেন্টেটিভদেরকে ওনারা আসলে বুঝাতে সক্ষম হন। যেটা আসলে আমি যখন দেখেছি যে ন্যাশনাল ওই একই এক্সপিরিয়েন্সের লোক, ন্যাশনাল লেভেলের লোক, তার ওনারা আসলে যদিও সবই জানেন, সবই বুঝেন, বাট ওনাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অন্যান্যদেরকে। আর যে বিদেশি বাংলা কথা বলতে পারে তাদেরকে, ওনাদেরকে তো মানে আরোই সোনায় সোহাগা, মানে তাদেরকে হচ্ছে সবাই খুব সুন্দর করে হচ্ছে রাখেন। সো এইটা দিস আর দ্য মেইন বাট আমার কাছে আরেকটা জিনিস যেটা মনে হয়েছে যে বিদেশি সংস্থাগুলো সবারই আসলে উদ্দেশ্য ঠিক আছে, সবারই উদ্দেশ্য হচ্ছে প্রজেক্ট অবজেক্টিভস, উইচ ইজ রাইট। আপনার গভর্নমেন্ট এজেন্সি যেরকম হচ্ছে প্রজেক্ট অবজেক্টিভটাকে হচ্ছে তারা মাথায় রাখে, বিদেশি এজেন্টরাও মাথায় রাখে, লোকাল পার্টনার্সরাও মাথায় রাখে, কিন্তু তারপরও নিজেদের কিছু বেনিফিটটা অবশ্যই থাকে। একটা ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সি তার নিজস্ব কিছু হচ্ছে অবজেক্টিভ থেকে থাকে, যেটা সবার থেকে আলাদা। গভর্নমেন্টের নিজস্ব কিছু অবজেক্টিভ থাকে, কিছু টেকনিক্যাল থাকে, কিছু পলিটিক্যাল থাকে, ওই চ্যালেঞ্জগুলো হচ্ছে আলাদা। আবার লোকাল লেভেলে তাদেরও কিছু হচ্ছে অবজেক্টিভ থাকে। তো আমরা অ্যাজ আ মিডল পার্সন, আমার কাছে মনে হয় যে ইট ইজ আপ টু আস whether we become a sandwich or whether we thrive out from all these challenges and become a leader. So হচ্ছে motivating factor. So without being a sandwich, আমরা মনে হয় যে যদি মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করি বা ইন্সপায়ারিং ফিগার হিসেবে কাজ করি, তাহলে সবার চ্যালেঞ্জগুলো মাথায় রেখেও আমরা আসলে কাজ করে একটা বিশাল বড় একটা গেইন আমরা নিয়ে আনতে পারি। আমার কাছে মনে হয় যে আমি যে প্রজেক্টগুলোতে কাজ করেছি, শুধু একটা দুইটা না, যে কয়েকটা প্রজেক্টে কাজ করেছি, I have changed more than not me but me and my fellow mates as well. মানে আমরা আসলে চেঞ্জ করতে পেরেছি more than 5,000 families, 5,000 low income households, যারা আমাদের প্রজেক্টগুলো ইমপ্লিমেন্টেশনের আগে তাদের যে সোশিও ইকোনমিক ফ্যাক্টর ছিল বা কালচারাল যে ফ্যাক্টর ছিল, আমাদের প্রজেক্টগুলোর মাধ্যমে তাদের ওই জিনিসপত্রগুলো বেশ ভালোই আপগ্রেড হয়েছে। They were not before, তাদের বিফোর অ্যান্ড আফটার ইমেজগুলো আসলে খুবই, আমরা অনেকগুলো কমিউনিটি আমরা দেখেছি যাদের হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং এক্সট্রিম ওয়েদারের কারণে তারা অনেক ভালনারেবল ছিল। তারা তাদের প্রোটেকশন তারা দিতে পেরেছে, তাদের ফ্যামিলি, লাইভলিহুড, লাইফ এবং তাদের অ্যাসেট প্রোটেকশনে তারা কাজ করেছে। আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন কমিউনিটিতে সন্ধ্যাবেলায় মহিলারা ইভেন টয়লেটে যেতে তাদের হচ্ছে কষ্ট হতো, অন্ধকারে ছিল বলে, বা ইনঅ্যাডিকুয়েসি অফ লাইটস, এবং অন্যান্য মোবিলিটি, মানে সন্ধ্যার পরে তাদের মোবিলিটি এবং সেফটিনেস টা হচ্ছে এনশোর করা যেত না। সো এই আমাদের প্রজেক্টগুলোর ফলে মহিলা, পুরুষ, ছোট শিশুরাও আপনার সন্ধ্যার পরে তারা তাদের নিজেদের কাজকর্ম খুব স্বাচ্ছন্দ্যে তারা করতে পারে, সেফলি করতে পারে। সো এবং আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল মানে এই যে ফ্যামিলিজ গুলো এবং ইন্ডিভিজুয়ালস, তারা আগে কোনো সময় ভাবতে পারেনি যে তারা এখানে যে কোপদাসপাড়ার কথা বললো বা অন্যান্য কমিউনিটিতেও একই অবস্থা, যে তারা কোনো সময় ভাবতে পারেনি যে তারা আসলে এরকম বেটার লিভিং এনভায়রনমেন্ট তারা কোনো সময় পাবে, বাট আমাদের প্রজেক্টগুলোর দ্বারা তারা আসলে পেয়েছে। সো দিজ আর দ্য হ্যাপি স্টোরিজ অর দ্য চেঞ্জেস উই ক্যান মেক টু পিপলস লাইফ। এটা আসলে টাকা দিয়ে সম্ভব না মেজার করা। থ্যাংক ইউ সাকিব। তো যেটা হচ্ছে যে অ্যাজ অ্যান আর্কিটেক্ট তোমরা যে ছোট ছোট পরিবর্তনগুলি দেখো, এগুলো দেখে আর ইউ হ্যাপি, আর ইউ স্যাটিসফাইড, নাকি তোমার মঙ্গল মন্ত্র কি একজন স্থপতি হিসেবে এবং একজন সমাজের একজন মানুষ হিসেবে? আমার মঙ্গল মন্ত্র হচ্ছে যে আমি আমার লাইফে যদি দেখে যেতে পারি যে কোনো এলাকাকে আসলে বস্তি হিসাবে চিহ্নিত করা হচ্ছে না দেশে এবং বিদেশে সব জায়গাতে, সেটাই হচ্ছে আমার সাকসেস। মানে প্রফেসর ইউনুস নিয়ে আপনারা কথা বলছিলেন, সো প্রফেসর ইউনুস যেরকম বলেছিল যে উনি গরিব, পভার্টিটা উনি মিউজিয়ামে দেখতে চান, তো আমরা আসলে দেখতে চাই যে বস্তিটা আসলে মিউজিয়ামে রাখা হয়েছে। দ্যাট ইজ মাই মঙ্গল মন্ত্র টু ওয়ার্ড। ধন্যবাদ। সোনিয়া? আমার মঙ্গল মন্ত্র বলতে যেটা আসলে বলতে চাই সেটা হচ্ছে যে সবার জন্য হাউজিং ফ্যাসিলিটিস, সেফ হাউজিং,
একটা অ্যাফোর্ডেবল হাউজিং। এটা আসলে মানুষের মানে তাদের নিজেদের দ্বারা তৈরি, তাদের যে সক্ষমতার মাধ্যমে হচ্ছে এই হাউজিংটা তৈরি হওয়া, এবং এটাকে তারা ওন করবে এবং এটা একটা সাস্টেনেবল লাইফ স্টাইল লাইফের মধ্যে তাদেরকে নিয়ে যাবে একটা হাউজিং। আমার মঙ্গল মন্ত্র আসলে এটাই। আমি চাই সেটা হচ্ছে মানুষের জন্য হাউজিং, মানুষের দ্বারা হাউজিং এবং মানুষের হয়ে একটা হাউজিং এ কাজ করা, এটাই। অনেক ধন্যবাদ। এবার আমি ইয়াসমিনকে দিয়ে শেষ করব। ইয়াসমিন আমাদের যেহেতু ডক্টর অফ হাউজিং, তোমার মঙ্গল মন্ত্র কি? আসলে সাকিব এবং সোনিয়া যেটা বলেছে সেটা তো একদমই যেটাকে বলে না যে আলটিমেট গোল, হ্যাঁ, যে আমরা একজন আর্কিটেক্ট বা স্থপতি হিসাবে যখন কাজ করছি এবং নিম্ন আয়ের মানুষদের নিয়ে কাজ করছি, তো তাদের হাউজিং নিয়ে কাজে আমাদের তো অবশ্যই মূল লক্ষ্যটা হচ্ছে যে এই যে একটা সেগ্রিগেশন, হ্যাঁ, আমাদের শহরগুলো, আমাদের দেশটা পুরোটাই মানে একটা সেগ্রিগেটেড একটা দেশ, হ্যাঁ, এখানে অনেক উচ্চবিত্ত আছে, অনেক হাই ইনকাম এবং খুবই লো ইনকাম, হ্যাঁ। সো এই গ্যাপটা তো আসলে অনেক বাড়ছে এবং এটার কারণে আমাদের জন্য বরং এই স্বপ্ন দেখাটা, হ্যাঁ, যেটা বলছিল যে আমরা পভার্টিকে একেবারে মিউজিয়ামে রেখে দেবো অথবা হাউজিং এর এই যে ইনঅ্যাডিকুয়েসি, হ্যাঁ, এই ব্যাপারটা থেকে একেবারেই বের হয়ে আসা, এটা তো অবশ্যই মূল মন্ত্র, এটা হওয়া উচিত, এটাই আমাদের কাজ করতে এবং এগিয়ে যেতে এটাই স্বপ্ন দেখায়। আর একজন শিক্ষক হিসেবে তোমার মঙ্গল মন্ত্র? শিক্ষক এবং মেকার, যেহেতু তুমি এখন পলিসি নিয়ে কাজ করছো। হ্যাঁ, একটা জিনিস আমার যেটা মনে হয় যে এটা কোনো দেশে কোনো সমাজেই আসলে কখনোই হয় না যে শুধু একটা ডিসিপ্লিনে মানুষ অনেক এগিয়ে যাবে একটা এরিয়াতে, হ্যাঁ, এবং অন্য জায়গাতে পিছিয়ে আছে, হ্যাঁ, যে কোনো একটা দেশ শুধু সায়েন্সে খুব এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু অন্যদিকে না, এরকম হওয়ার সম্ভাবনাটা কম। কাজে আমাদের আসলে আগাতে হলে পুরোটা মিলেই আগাতে হবে, এটাই হচ্ছে কথা। শুধু হাউজিং সেক্টর এককভাবে কখনোই যে একটা ভালো জায়গায় চলে আসবে তা না। সামগ্রিকভাবে যে ইকোনমিক্স, অর্থনীতি, মানে আমাদের যে সমাজের যে ব্যাপারগুলো, রাজনীতি, হ্যাঁ, যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা এবং সব মিলে যখন আমরা আসলে একটা জায়গায় পৌঁছাবো, হয়তো তখন আমরা আশা করতে পারি যে আমাদের হাউজিংটাও তখন ওইভাবে এই যে বিভেদ বা বিভাজন যেটা আছে সেটা কমে আসবে, এটা। আর শিক্ষক হিসেবে তুমি যেটা বলছো রুমানা, অবশ্যই এখানে একজন শিক্ষক হিসেবে দায়িত্বটা অনেক বেশি। এখানে যারা ছাত্রছাত্রী আছে তারা আমাদের যখন প্রফেশনে চলে যাচ্ছে তখন তারা কিভাবে কাজ করবে, কিভাবে দেখবে চারপাশকে, হ্যাঁ, যে আমরা যেটা বলি না যে কোন লেন্সটা ইউজ করবে দেখার জন্য, হ্যাঁ, তো অনেক তো লেন্স আছে আসলে চারপাশে, তো তাদের হাতে সঠিক লেন্সটা দিয়ে ধরিয়ে দেওয়াটা আমার মনে হয় যে একজন শিক্ষকের একটা বড় দায়িত্ব, হ্যাঁ, যে আসলে আমরা তো শিক্ষক হিসাবে যখন ইউনিভার্সিটি পর্যায়ে পড়ানো বা শেখানো হচ্ছে তখন কিন্তু আমরা এবিসিডির মতো করে শেখাই না, হ্যাঁ, যে এটা এমন হয় বা তেমন হয়। তাদেরকে মূলত ভাবতে শেখানো হয়, হ্যাঁ, তাদেরকে দেখতে শেখানো হয়, তাদেরকে রাইট রং, হ্যাঁ, কোনটা জাস্টিস এবং কোনটা ইনজাস্টিস, এই ভাবনাগুলো। তো এটা যেন ঠিক থাকে এই জায়গাটা থেকে, যখন ওরা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে এবং প্রফেশনে যাচ্ছে, ওই জায়গাটাতে যদি তারা স্থির থাকে, ঠিক থাকে যে আমি এটুকু রাইট এবং এটুকু রং আমি জানি, এবং এইটুকু হচ্ছে যে মানুষের অধিকার এবং এইটুকু তার প্রাপ্য, এবং আমি আমার জায়গা থেকে যে এবং যে এথিক্সের যে ব্যাপারটা, প্রফেশনাল এথিক্স, ওই জায়গাটা আমার মনে হয় যে এই কয়েকটা জিনিস যদি ঠিক থাকে তাহলে যেই ক্ষেত্রেই কাজ করুক, কেউ সবাই যে নিম্নবিত্তদের নিয়ে কাজ করবে তা না, কিন্তু যে জায়গাতে কাজ করুক তার এই এথিক্স এবং দায়িত্বের ব্যাপারটাতে যেন ঠিক থাকে, এটাই আমার মনে হয় যে একজন শিক্ষকের দায়িত্ব আসলে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করি আমরা আমাদের কালেকটিভ মঙ্গল মন্ত্র নিয়ে এগিয়ে যাব এবং আমাদের শ্রোতারাও সেই বিষয়ে ভাববে।